নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। বহু বর্ষজীবী ফুলের মধ্যে গোলাপ অন্যতম। আমাদের রাজ্যে মূলত খোলা মাঠেই গোলাপের চাষ হয়। উৎকৃষ্ট গুণমানের ফুল এবং ভালো উৎপাদন পেতে হলে সুসংহত পরিচর্যার প্রয়োজন। উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা ব্লকের ফুল চাষী কৃষ্ণপদ মণ্ডল তিনি 1 বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। ভালো ফুল পেতে তিনি কি ধরনের যত্ন নিয়ে থাকেন সেই বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন আমাদের। আমার জমি টোটালে হচ্ছে 7 বিঘে। 7 বিঘের মধ্যে আজ 1 বিঘে জমি গোলাপ বসাবার আগে 4 ঘা চাষ দিতে হয় ট্রাক্টরে। এবার নাঙলময়ও তাতে দিয়েছি। চাষ করার আগে 1 বস্তা খোল দিয়েছি, 6 বস্তা জৈব সার দিয়েছি, আর তাতে ফিড অন ফোরেড এও আমি 4 কেজি মতো ছড়িয়েছি। মোটামুটি ভাঁটি কেটে 1 হাত 4 আঙুল পানা এইরকম বসালাম, আর এক ধারে আড়াআড়ি 1 হাত, আবার এধারে 1 হাত, এইভাবে আমি বসালাম। বসানোর পরে সঙ্গে সঙ্গে ছাই দিয়ে দিলাম। দেখলাম গাছের পাতা একটু ধরা পানা হলো, পরে আবার 2টো অল্প সার ছড়িয়ে দিলাম। ওই 1 বিঘে জমিতে মোটামুটি ধরে নিন হাফ বস্তা। আর গোলাপ চাষ মোটামুটি করলে তো যে কোনো জায়গায় গোলাপ হয় না, উঁচু জায়গা দরকার হয়, বা জল না বেঁধে থাকলে সেসব জায়গায় গোলাপগুলো ভালো হয়। রোগ আসে একমাত্র গরমকালে। এর পোকা হচ্ছে মেন শত্রু। তারপরে অনেক সময় পাতা ঝরে যায়, তখন আমরা নিজেরা যা অভিজ্ঞতায় ওষুধগুলো না আনতে পেরে কৃষি দপ্তর থেকে জিজ্ঞাসা করে তারপর ওষুধগুলো ব্যবহার করি। তখন ওই 4 বছর ধরে গোলাপ চাষ করে আমি মোটামুটি একেবারে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। গোলাপ বসিয়ে এর গাছ করতে পারলেই ফুল আসে। গাছ এর মানে ডোগ নেওয়া মানে ফুললে আসে। গোলাপ বসিয়ে মোটামুটি ছ্যাঁচ রাখতে হয়, মোটামুটি সবসময় জোর রাখতে হবে জমিতে। সপ্তাহে 1টা করে ছাঁচা দিতেই হবে। ছাঁচা বা স্প্রে দুটোই করতে হবে। চারা বসিয়ে দেওয়ার পরে মোটামুটি 1.5 মাস থেকে ফুল কাটা যাবে, কিন্তু এই 1.5 মাসের মধ্যে সপ্তাহে 1টা করে ছাঁচা দিতে হবে। আর সার ওই 15 দিন অন্তর হিসেবে 1 বস্তা করে সার লাগবে। আর সার ওই সব দানা সার, মানে 10-26, 14-35, ডিপি, এইসব সারগুলোই বেশিরভাগ ব্যবহার করতে হবে। এতে নর্মাল সার চলে না। ইউরিয়া, ফসফেট, অ্যামোনিয়া এসব মোটেই চলবেই না। ডালপালা যত বেশি ছাড়বে তখন ততই গোলাপ বেশি হবে। গোলাপ বসেই যে একের গোড়ার থেকে সঙ্গে সঙ্গে হয় না গোলাপ। যত গাছ বড় হবে ততই ডালপালা নেবে তারপর আস্তে আস্তে খেতে গোলাপ বেশি হবে। বছরে একবারই গাছ ছিটতে হবে। এটা ভাদ্র মাসেই ছেটা ভালো, ছিটলে ওর কস্টাসগুলো বেশ ভালো নেয়। আর অগ্রহায়ণ মাস থেকে একটা বাজার হয়, যার জন্য এই ভাদ্র মাসে গাছ ছিটলে কষটা নেওয়ার ঠিক সময় আসে। আর ঠান্ডা, হালকা ঠান্ডা ভাব আসে, গাছ কষ নেয় খুব। মোটামুটি অগ্রহায়ণ মাসে একটা ভালো বাজার পাওয়া যায়। আর ছেটার পরে একটু স্প্রে করতে হয়, তেলগুলো একটু স্প্রে করি, যাতে তাড়াতাড়ি ওই যে কষগুলো নেয় পোকা যাতে না লাগে। মোটামুটি গাছ কেটে নেওয়ার পরে জমি একটু ফাঁকা থাকলে, এবার জমি জোটো হয়ে গেলে একবার হালকা করে কুপিয়ে দেওয়া হয়। আগাছা টাছা যা থাকে সেইগুলো বেঁচে টেচে নেওয়া হয়। তারপরে তখন এবার সার একটা মোটামুটি বস্তা 2 পানা এই 1 বিঘে জমিতে একইবারে দিয়ে দেই। দেওয়ার পরে একটা ছাঁচ হলো, আকাশের বৃষ্টি অনেক সময় হয়, ওই সময় দেখা যাচ্ছে একটা বিশাল আগাছা ঘাস টাস হলো, তখন নিড়ুতে হয়। তারপরে এইবার কষ নিলেই ফুল মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে গোলাপটা খুব হয়ে গেছে, বিশাল ফুল হয়। কিন্তু সেই সময়টা বাজার যদি ভালো থাকে তা চাষির পক্ষে খুব কপাল ভালো। ভাদ্র মাসে গোলাপ গাছ কাটলে 1.5 মাস থেকে আমি গোলাপ কাটা শুরু করব। আবার সেই সামনে ভাদ্র মাসে আবার গোলাপ কাটব। বছরে 10 মাস আমি ধরো গোলাপ পাচ্ছি। বাজার ভালো থাকে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস অবধি বেশি, সব থেকে বাজার ভালো থাকে। কেননা ওই সময় অতিরিক্ত ঠান্ডা থাকে, গোলাপটা খেতে ফলে কম, ফুল ফোটে কম। আর বেশিরভাগ লগনসা থাকে ভালো, বিয়ের লগনসা, অনেক পুজোর লগনসা, মাড়োয়া রেগন। চৈত্র মাস কোনো লগনসা থাকে না, তো যার জন্য বেশি গোলাপটা বিক্রি হয় একটু কম। বৈশাখ মাস পড়লে আবার কিছু বিক্রি হয়, অনেক অনুষ্ঠান থাকে টুকটাক। খুঁটিটা মারা এই যে সুতো টেনেছি আমি, এই গাছগুলো লম্বা হচ্ছে, অনেক সময় হাওয়া হবে গাছ ভেঙে যাবে, বা পরে এই যে লম্বা গাছ এরপর থেকে ওপরে গেলি এর কাঁটার ঠেলায় এর ভেতরে ঢোকা যাবে না। যার জন্য এই খুঁটি মেরে সুতো বেঁধে রাখতে হয়, গাছটা সিধা উঠুক, আমরাও পরে সুস্থভাবে যেন চলতে পারি।
যার জন্য এই সুতো বা খোপা মারতে হবে। এবার বছরের কথা বলছি, আমরা পাইকারি রেট পেয়েছি 8 টাকা পিস, এক পিস গোলার দাম 8 টাকা। কিন্তু এই চৈত্র মাস আসলে দেখা যাচ্ছে গোলাপ, একটা গোলাপ 10 পয়সা পিসও বিক্রি হবে, একটা গোলাপ 25 পয়সাও বিক্রি হবে। অগ্রাণ, পৌষ, মাঘ 3 মাস, এই 3 মাসের মধ্যে বাজারেরটা সবসময় হাড্ডাহাড্ডি চলে। বড় লগন সাথে হয়ে গেলি বাজার হাই হয়ে যায়। আমরা 8 টাকা, আমি 9 টাকা পর্যন্ত গোলাপ বেচেছি, এক পিস গোলাপ 9 টাকা পর্যন্ত বেচেছি। 700-800 গোলাপ প্রত্যেক দিন কাটা যায় বিঘাতে। আমরা গোলাপ বেচতে আমাদের সবথেকে কষ্ট বেশি, খুব গোলাপ বেচতে গেলে এক ঠাকুরনগর এক বড় বাজার। আমার 36-60 টাকার চারা আছে, আর 60 জোর লেবার ধরে মোটামুটি 60,000 টাকা খরচ আছে আমার। কিন্তু দ্বিতীয় বছর থেকে আর আমার তো চারা কিনতে হয় না, ওই চারাই হয়ে যায়, সেই জায়গায় একটু অল্প পয়সায় মিটে যায়। দ্বিতীয় বছরে ধরে নিন পার বিঘাতে 15,000 টাকা সার ওষুধ পালাতে বছরে। গোলাপ বিক্রি করে 40,000 টাকা বেচাকেনা হবে এক বিঘে জমিতে। ক্যাপসিকাম হলো এমন একটি সবজি বাজারে যার চাহিদা এবং দাম সবসময় ভালো থাকে। তবে সবুজ রঙের চেয়ে হলুদ এবং লাল রঙের ক্যাপসিকামের দামও বেশি। এগুলো পলি হাউসের কাঠামোতে চাষও করা হয়। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের প্রগতিশীল চাষি অমল কুমার মোদক পলি হাউসে এই লাল এবং হলুদ ক্যাপসিকামের চাষ করছেন। তিনি তার অবলম্বন করা চাষ পদ্ধতির বিষয়ে জানালেন আমাদের। আমি মূলত ফুল চাষ করতাম, জারবেরা, গ্যারিয়েলাস, গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, মোরগজুবি, গোল্ডেন রড, অ্যাস্টার, বিভিন্ন রকম সিজন ফুলও করতাম। সেই সময় 2000 পলে যে আমি জারবেরা চাষ করতাম। একটা নির্দিষ্ট সময় 2009 থেকে শুরু করি। তো এখন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে জারবেরা বাগানটা এখন তুলে দিয়েছি, ফুল চাষটা এখন আপাতত প্রায় বন্ধের দিকে। তা এখন এই পলি হাউসে এখন বর্তমানে এই বছর আমি ক্যাপসিকাম চাষ শুরু করেছি নতুন। এবং এটার নিজে চারা তৈরি করেছি এবং ভ্যারাইটির নাম আছে ক্লোজের আশা ভ্যারাইটি। এটা নিজে চারা তৈরি করে নিজে লাগিয়েছি। একটা জিনিস হচ্ছে যে আমার প্রথম যে কথাটা, যে আমাকে আগে গাছ তৈরি করতে হবে, ফলটা পরে হিসাবটা। সেই জন্য আমি আমার ফুল চাষের অভিজ্ঞতা থেকে এবং ইতিপূর্বে অনেক পূর্বে আমি সবজি চাষও করতাম এবং কলা চাষ করতাম। তা সেই হিসাবে আমি নিজের মতো করে বিভিন্ন ক্যাপসিকাম বাগানে ঘুরে দেখেছি এবং তাদের কাছ থেকে যে পরামর্শ পেয়েছি, তারপর নিজস্ব কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি চাষটা করেছি। প্রথমে জমিটাকে চুন দিয়ে শোধন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে প্রতি 1000 স্কোয়ার মিটার 15 কাঠা জমিতে 100 কিলো সরিষার খোল এটা মাটিতে মিশিয়ে চাষ দিয়ে জমিতে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে সেই জমিটাকে ভালোভাবে জোর ধরলে পরে চাষ করে 15 কাঠা জমিতে 50 কিলো 10-26 সার ব্যবহার করেছি। ব্যবহার করে তারপর চাষ দিয়েছি। চাষ দিয়ে জমিটাকে লেবেল করে পরবর্তী চারা বসিয়ে দিয়েছি। 3 ফুট অন্তর লাইন এবং 2 ফুট অন্তর চারা। তাতে আমার 1000 স্কোয়ার মিটারে 1650 চারা বসিয়েছি। আমার 2টো শেড আছে, তা 2টো শেডে 3300 চারা বসিয়েছি। অনেক আর্লি করা যায়, কিন্তু সমস্যা হয়েছে কুঁকড়া রোগটা বেশি হয়। প্রথমে চারা লাগানোর পরে 10 দিন পরে প্রথমে ডিপি লাইন তো আছেই আমার জারবেরা চাষে, সেই ডিপি লাইনের মাধ্যমে আমি জল দিয়েছি। প্রত্যেক চারা পরিমাণ মতন জল দিয়ে চারাটা যখন 1 ফুট হাইট হয়েছে, তখন পাশে হালকা মাটিতে ভেলে করে উঁচু করে দিয়েছি। সেই সঙ্গে কিছু ফাঙ্গিসাইডের জন্য ওষুধ ব্যবহার করেছি, কিছু পোকা, তারপরে মাইট, থিপস, হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদামাছি, এর যদি এই কটা রোগই আছে এর মেন। বিশেষত এর হোয়াইট ফ্লাই এবং মাইটটাই মেন। এটাকে যদি আটকানো যায় তাহলে পরে এই চাষটা করার কোনো অসুবিধা আছে বলে আমি তো মনে করি না। থিপসের জন্য ব্যবহার করি ইন্টুপিট, পার লিটার জলে 1.5 ml, 1 থেকে 1.5 ml পরিস্থিতির জন্য দিতে হয়। আর মাইটের জন্য সোনাটা বা জ্বালা প্লাস, সেটা পার লিটার জলে 1 থেকে 1.5 ml। আর হোয়াইট প্লাস সাদামাছির জন্য একতারা, এক্কা, টাটা মিডা, হিলমিডা, এগুলো যে কোনো একটা ব্যবহার করলেই চলে। আমি এটা অল্টারনেট করে আমি ব্যবহার করি। যদি আমি আশ্বিন মাসের দিক শেষের সপ্তাহ যদি চারা বসাই, তাহলে ওই টাইমটা গরমের ভাব থাকে, তখন এই পাতা কোঁকড়া রোগটা বেশি হয়। এই কৃষি বিশেষজ্ঞ আমাদের এখানে এসেছিলেন, বিধান্ত কৃষিবিদ, তাদের সাথে আলোচনা করে সেই অনুযায়ী আমি অগ্রা মাসের
মাঝামাঝি দিকে চারাটা বসিয়েছি এবং সেই সময় পরিচর্যা করছি, তাতে দেখা যাচ্ছে যে আমার 90% গাছ এখনও সুস্থ আছে। পরবর্তীতে যে সারটা আমরা ব্যবহার করছি মানে ডিপের মাধ্যমে, যেটা 19-19, 1345 এবং 052-34, এই 3টে সার আমরা ব্যবহার করি। তা প্রথমত আমরা গাছের বয়স যখন 15, তখন এখন প্রতি সপ্তাহে 1500 গাছে দুবার 1 কিলো করে 19-19, 500 গ্রাম 1345 আর 250 গ্রাম 052-34 সার 100 গুলে এটা ডিপের মাধ্যমে ব্যবহার করেছি। সপ্তাহে 2 দিন দেওয়ার পরে আবার 1 সপ্তাহ গ্যাপ দিয়েছি। 1 সপ্তাহ গ্যাপ দেওয়ার পর আবার পরবর্তীতে 1 সপ্তাহ 2বার দিয়েছি। দেওয়ার পরবর্তীতে তারপরে আমরা সার দিয়েছি। গাছের বয়স যখন 30 দিন পূর্ণ হয়েছে তখন 1 কিলো 19-19, 500 গ্রাম 1345, 500 গ্রাম 052-34, এই 15 কাঠা জমিতে এটা ব্যবহার করেছি। এইভাবে 15 দিন পর 4 বার ব্যবহার হয়েছে আমার জমিতে। গাছে ফুল এবং ফল এসে গেছে। দেখা যাক আগামী থেকে আমি বেচাকেনা করতে পারি। 15 কাঠা জমিতে এ পর্যন্ত আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। টোটাল লেবার চার্জ জমি তৈরি থেকে আরম্ভ করে টোটালে 20,000 টাকা। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর দিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন রাজা তিওয়ারি। তিনি লাউ চাষ করেছেন। এখন তার লাউ গাছের কাণ্ড ফেটে যাচ্ছে বলে জানিয়েছেন। এই রোগটি ছত্রাকঘটিত। বীজের মধ্যে ছত্রাক রয়ে যেতে পারে এবং অনুকূল পরিবেশে রোগের লক্ষণ প্রকাশ পায়। সাধারণভাবে আর্দ্রতা বাড়লে এবং টানা কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে এই রোগের উপদ্রব বাড়ে। কেবলমাত্র কাণ্ডই নয়, পাতা এবং ফলও এই রোগে আক্রান্ত হতে পারে। রোগের তীব্র আক্রমণে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। লাউ চাষের শুরুতে বীজ শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজে 3 গ্রাম ক্যাপটান বা থাইরাম মিশিয়ে বীজ শোধন করতে হবে। জমির মাটিতে যেন বেশি রস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃষ্টির পরে জল নিকাশের ব্যবস্থা করতে হবে। নিয়ন্ত্রিত সেচ দিতে হবে। যদি রোগের উপদ্রব দেখা যায় তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মিশ্রণে গঠিত ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ফল হলো কলা। আমাদের রাজ্যে এলাকার চাহিদার কথা মাথায় রেখে চাষিরা স্থানীয় জাতগুলোকে বেছে নেন। তবে এখন অনেক চাষি বেশি উৎপাদনের জন্য টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা G9 জাতের কলা লাগাচ্ছেন। নদিয়া জেলার তেহট্ট ব্লকের প্রগতিশীল কৃষক অরূপ বিশ্বাস বেশ কয়েক বছর ধরেই চাপা কলার চাষ করে চলেছেন। এই ফলটির চাষ তিনি কিভাবে করেন তা জানালেন আমাদের। তা চাপা কলাটা আমরা এখন এই চাষটা বেশি করি, এই কলাটা, কারণ এই কলাটা খরচা খুব কম। একে যদি যত্ন একটু কমও হয় তবু এর ফসলটা দেয়, অসুবিধা হয় না। ওই জন্য এই চাপা কলার চাষটা আমরা করি এবং এটা লাগাই 2টো টাইমে। আমরা সচরাচর যদি ছট পুজোর বাজার ধরার জন্য যেটা লাগাই সেটা ভাদ্র মাসে লাগাই, আর সরস্বতী পুজো বা শিব পুজোর মার্কেটগুলো নিতে যাই তখন আমরা কি করি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে লাগাই। তা আমরা 2টো টাইমেই লাগাই আমার কলা। এটা লাগিয়েছিলাম ভাদ্র মাসে, কারণ এটা ছট পুজো ধরার জন্য লাগানো। আমরা ভাদ্র মাসে লাগিয়ে শীতের মধ্যে খুব একটা চারা এর পাতা টাতা ছাড়ে না। যখন হালকা গরমের ভাবটা আসে বা মাঘ মাসের থেকে এদের পাতাটা দেখা যায়। এখন আমরা গোড়াটা যেভাবে এই যে খুঁড়েছি এইভাবে খুঁড়ে এখন একে একটা প্রথম চাপান দেব। প্রথম চাপানে আমরা একটা গাছে 200 থেকে 250 গ্রাম সার ব্যবহার করি, মিশ্র সার, ইউরিয়া, ফসফেট, পটাশ ব্যবহার করি বিঘা প্রতি 1 বস্তা, ফসফেট 2 বস্তা, নাইট্রোজেন 30 কিলো, 2 বস্তা রাসায়নিক জৈব যেটা আমরা বাজারে কিনতে পাই, এটা একসঙ্গে মিশিয়ে গোড়ায় দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। তারপরে একে জল দিয়ে জমিটা ভিজিয়ে দিই। প্রতি মাসে এই জমিতে হালকা পরিমাণ সার আমরা ছিটিয়ে দিই। বিঘা প্রতি আপনার 25 কিলো হার্ডলি। সেটা 1 থেকে 1.5 মাস অন্তর, এবং 1 থেকে 1.5 মাস অন্তর আমরা প্রতি বাগানেই আমরা জল দিই। কলা বাগানের জমিতে প্রতি মাসে সার হচ্ছে আপনার 25 থেকে 30 কিলো। যে কোনো রাসায়নিক যৌগ সার যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ মিশ্রিত সার, কোনো সময় 10-26, 15-15, 17-17, 16-16 এই ধরনের যে কোনো সার
এইটা দিলে পরে আমাদের এই জমিতে কলাটা চলে আসবে আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যে এই গাছে কলা চলে আসবে এবং এই কলাটা আশ্বিন মাসের প্রথমেই কাটা শুরু করা যাবে এবং এটাও যথেষ্ট লাভজনক, কারণ এই যে ঝামেলাটা কম, এর জমিতে অত দেখতে হয় না কিন্তু, এবং আমি যদি মাঝখানে সার দুটো একটা নাও দিই তবুও কলাটা খারাপ হয় না, ভালোই হয়। বিঘাতে 400টা করে চারা লাগে, 4 হাত বা 4 হাত অন্তর একটা করে চারা লাগাতে হয় এবং এটাই চারাটা যখন লাগানো হয় চারাটা আমরা মূল মা গাছের থেকে তেউটাকে তুলে নিই। তুলে নেওয়ার পর এটাকে হয় কপার রিজিমের কোনো কিছু বা ম্যানকোজেব বলছি বা কার্বেন্ডাজিম, যে কোনো একটা কিছুর মধ্যে জলে বালতিতে গুলে রাখি, গোড়াটাকে একবার ভিজিয়ে সেটা একটু রোদ্রে শুকাতে দিই। রোদ্রে যখন একটু শুকিয়ে যায় হালকা, তখন এটাকে আমরা জমিতে বসায় রোপণ করি। তা যেখানে আমরা লাগাই সেখানে 8 থেকে 9 ইঞ্চি ডিপ করে গর্ত করি, গোড়াটা বসিয়ে চারিদিকে মাটি দিয়ে সেটাকে আটকে দিয়ে পরের দিন জমিতে জল দিয়ে দিই। তাতে কি হয়, আমরা এইভাবে শোধন করে লাগালে আমাদের তেউড় একটাও নষ্ট হয় না, তেউড়ে রোগটা লাগে না, রোগব্যাধিটা কম আসে, তাতে ফলনটা ভালো হয়। লাগানোর পর জল দিয়ে দিলাম, ব্যাস এইভাবে শীতটা কেটে যায়। ওর মধ্যে যে কোনো একটা সাথী ফসল হিসাবে সাথী ফসল বুনি। সচরাচর আমরা সর্ষে বুনি, সর্ষেটা সাথী ফসল হিসাবে উঠে আসে। তখন সর্ষেটা উঠে আসার পর তখন আমরা এই গাছগুলোর গোড়া একটু খুঁড়ে চারিদিক দিয়ে একটু ড্রেন মতো করে দিয়ে তার মধ্যে ওই প্রথম চাপান সারটা দিয়ে গোড়াটা ঢেকে দিয়ে জল দিয়ে দিই। তারপরে সমস্ত জমিতে প্রতি মাসের যে সার 25 থেকে 30 কিলো ছিটিয়ে দিয়ে জল দিয়ে দেওয়া হয়। এইভাবে এদের আমরা পরিচর্যা করি এবং এদের রোগ ব্যাধি হচ্ছে গুটি পোকা লাগে, মাজরা পোকা লাগে। তো এর জন্য আমরা খুব বেশি তেল ব্যবহার করি না, কারণ বেশি তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ম্যানক্রোজেব 45 লাগানো থেকে কলা কাটা পর্যন্ত 3 থেকে 4 বার ব্যবহার করলেই হয়। পার লিটার জলে 2 গ্রাম হিসাবে মিশিয়ে ব্যবহার করি। আর এই কলাটার রোগ ব্যাধিটা খুবই কম, এদের রোগ খুব একটা হয় না। কলা পড়ার আগে আমরা ওই 2 মাস অন্তর একবার করে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করি। তারপরে যখন কলা পড়ে তখন ওই কলার গায়ে যাতে গুটি পোকাটা না ধরে, যখন কলাটা বেরোতে শুরু করে তখন আমরা প্রতি সপ্তাহে কলাটা বেরিয়ে সারা হওয়া পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে হালকা করে লিটারে 2 গ্রাম হিসাবে তেল ব্যবহার করা হয়। আমরা সেখানে 1 থেকে 1.5 গ্রাম হিসাবে ব্যবহার করি, যাতে কলাটারও কোনো ক্ষতি না হয় এবং পোকাটা না আসে জাস্ট। তাতে রঙটা ভালো হয়, পোকামাকড়ের দাগ থাকে না। তারপরে আমাদের এটা আশ্বিন মাসের মধ্যে কাটা হয়ে যায়। এইটা আমরা ছট পুজোর ধরার জন্য এই কলাটা এই টাইমে লাগিয়েছি, আশ্বিন মাসের মধ্যে কাটা হয়ে যায়। এটা আমাদের খরচা ধরুন বিঘাপতি প্রায় 20,000-এর কাছাকাছি পড়ে যায়। ফলন 400 কলা পাই, 400 কান্দি পাই, সেখানে আমাদের ওই 60,000 টাকা মতো বেচাকেনা হয়। 1 মাসের মধ্যে বেচাকেনা আমাদের কমপ্লিট হয়। তখন থেকে আবার নতুন চারা গাছের যত্ন শুরু। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।